এবারের আন্দোলনটা কিন্তু পেছনে এত মানুষের যোগদান, অংশগ্রহণ, বাবা মা ছেলে ভাই বোন সহ সবাই এসে যুক্ত হওয়া, কারণটা কিন্তু ওইটাই। দেখতে দেখতে এইটা পরিবার আর চাই না, সবাই মিলে আমরা আসি দেখি যেটা আমরা চাই। এই আন্দোলনের মধ্যে দিয়ে অনেক হত্যাকাণ্ড হয়েছে, সবাই বিচার চাইছেন, অনেক কথা বলা হচ্ছে, আপনিও বলছেন। শেখ হাসিনা বিচার চাওয়া হচ্ছে, তিনি এখন ভারত অবস্থান করছেন, তার বিচারটা বা তার প্রত্যর্পণ, তাকে ফিরিয়ে পাওয়া জানার কথা বলা হচ্ছে। তো এই শেখ হাসিনার বিচার বা তাকে ফিরিয়ে আনা, এই বিষয়ে কি কোনো চিন্তা তাদের আছে, কোনো কথা? আমাদের থাকার দরকার নেই, আমরা বিচার সংস্কারে বসছি। বিচার সংস্কার করলে সংস্কারের ভেতর দিয়ে কারে বিচার করবেন, কিভাবে বিচার করবেন, কে বিচার করবে, সব কিছু আসবে। এখন আমরা তো ওই পলিটিক্যাল ডিসিশন দিতে চাচ্ছি না যে ওকে মারো, ওরে কাটো, ওরে ফাঁসি দেবো, এগুলো কোনো চিজ আমরা করতে চাচ্ছি না। আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করে দিতে চাচ্ছি। এই পরিমণ্ডল দিয়ে আপনারা যেভাবে অগ্রসর হতে চান এবার অগ্রসর হন। আপনারাই বানিয়ে দিয়েছেন, আমরা শুধু ফ্যাসিলিটেট করেছি, আপনারা আমাদেরকে উপলক্ষ করে দিয়েছেন। সেই উপলক্ষ হিসেবে আমরা কাজগুলো করে দেব, কাজে সিদ্ধান্তগুলো আপনারা নেন। কিন্তু এই সমস্ত অন্যায় অবিচারের পেছনে তো একটি সরকার প্রধান, তার মন্ত্রী পরিষদ বা নেতৃবৃন্দ ছিলেন, তাদের ব্যাপারে তো আলোচনা বা দাবি এসছে। বলছেন, অনেকে বলছেন, আমরা বলছি, সেজন্য তাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে গ্রেফতার করা হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সবকিছু হচ্ছে। বিচার করছি না এখন, বিচারটা আগে ঠিক করেন যে কিভাবে বিচার প্রক্রিয়া হবে, সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে এটা যাবে। এই মামলা করে এই বিচারকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে, এরকম একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে এবং সন্দেহ দাঁড়িয়েছে। এবং অনেকে বলতে চায় যে এটা অতীতের মতো মামলাগুলি হচ্ছে গায়েবী মামলা, এই দায়িত্ব আপনাদের উপরে এসে পড়ছে। যদিও মামলাগুলি সরকার করছে না, ব্যক্তি করছে, কিন্তু এই দায়িত্ব আপনি এড়াতে পারছেন। এই জন্যই জুডিশিয়ারি সংস্কার দরকার। আমি একা বলে দিলে তো হবে না, এটা তো বিচার হলো না। তাহলে আইনের ভেতর দিয়ে হচ্ছে, এটাও আইন মতো হচ্ছে, কিন্তু আইনটা ভালো না, এই আইনগুলো পাল্টানো দরকার। কাজে সেভাবে আসতে হবে। আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম যে এভাবে করো, তাহলে তো আবার এক না একত্রের দিকে চলে গেলাম। আমরা প্রক্রিয়ার মাধ্যমে আসতে চাচ্ছি, ধীরে আসতে চাচ্ছি। বিচারের প্রক্রিয়ার যেটা এমন জিনিস, এখানে যে ভুল হচ্ছে না তা না, ভুল হচ্ছে, কিন্তু ভুলটার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করছি। আবার বলছি আপনারা সিদ্ধান্ত পাল্টে ফেলেন, এই জন্য সিদ্ধান্ত পাল্টাই। যখন আমাদের ভুল ধরিয়ে দেওয়া হয় আমরা এটা সংশোধন করে দিচ্ছি। এই মধ্যে দিয়ে তো ধরেন সমাজের মধ্যে আবার হানাহানি, বিদ্বেষ, পরস্পর সন্দেহ, অবিশ্বাস, এগুলি খুব দেখা যায়। এবং আজকাল যে দেখি যে অনেক লোকের নিহত হচ্ছে, হত্যা হচ্ছে, মব জাস্টিস বলে একটা বিষয় চালু হয়ে গেছে, বেশ কিছু লোক মারা গেছে, সমাজের মধ্যে একটা অস্থিরতা এসে গেছে। এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ল অ্যান্ড অর্ডার, আমাদের সেটা এস্টাবলিশ করা, এগুলো হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপার। এখানে কোনো রাজনৈতিক বিষয় না। এখানে যে হত্যাকাণ্ড হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এগুলো হচ্ছে ল অ্যান্ড অর্ডারের বিষয়। সেই ল অ্যান্ড অর্ডারকে শক্ত করতে পারলে এই জিনিসগুলো হবে না। এবং সামাজিক তৎপরতা যদি বাড়ে, মানুষের প্রতি যত্ন নেয়, তাহলে এগুলো হবে না। এগুলো সরকার গিয়ে কেউ মারামারি থামাতে পারবে না। মারামারি করলে শাস্তি হবে, এইটুকু আমরা বলতে পারি। মারামারি কে কার করতে চাচ্ছে, কে কাকে আক্রমণ করতে চাচ্ছে, সেটা আগের থেকে আমরা বোঝার কোনো উপায় নেই। সে সামাজিকভাবে যারা ওই সমাজের অংশ, তারা ঠিক করবে কার মাথা গরম, কার মাথা ঠান্ডা, কাকে কীভাবে বোঝাতে হবে সেটা। সেই জন্য বারে বারে বলতেছি যে আমরা একটা পরিবার, এটা আমি বলেই যাচ্ছি যে একটা পরিবার। আমরা আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কেউ আমরা কারোর শত্রু নই। এই জিনিসটা যেন আমরা পরিষ্কার রাখি। মতের যদি অমিল হয়, সেটা মতের মিল কীভাবে হবে, সমঝোতা কীভাবে, মিল হবে না হয়তো সমঝোতা হবে, এই সমঝোতার মাধ্যমে আমরা কীভাবে চলবো। একটা বড় দাবি এসে যাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বেআইনি করা হোক, তাকে রাজনৈতিক তৎপরতা করতে দেওয়া না হোক, সে যাতে নির্বাচনে যোগ দিতে না পারে, এই বিষয়ে কি বলবেন? এটাও আমাদের কোনো সিদ্ধান্তের বিষয় না এখনো। কাজে যখন রাজনৈতিক দলগুলো বলবে, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। যত রাজনৈতিক সিদ্ধান্ত আছে আমরা রাজনীতিবিদদের কাছে নিয়ে যাব, তারা যেভাবে সিদ্ধান্ত দেয়। কিন্তু আপনাদের তো একটা অবস্থান থাকবে, সেটা কমিশনের মাধ্যমে আসবে না কিভাবে আসবে? কমিশন যদি মনে করে যে এটা দেশের জন্য মঙ্গলজনক হবে কাজ করবে, যখন আমরা নির্বাচনের বিষয়ে আসবে সেখানে আলাপ করবে তারা। অর্থাৎ ওইটাও আবার রাজনৈতিক দলগুলোর কাছেই যাবে, ওইটা খসড়া করবে তারা। কমিশন করলেই যে এটা পাকাপোক্ত হয়ে গেল তা না, ওইটাও রাজনৈতিক দলের কাছে যাবে। রাজনৈতিক দল তাদের নিজেদের মতামত করে, নিজেদের ভেতরে বিতর্ক করে, আলাপ আলোচনা করে এটা সিদ্ধান্ত দেবে কোন দিকে আমরা অগ্রসর হব। এবার একটু আমাদের স্বার্থের কথা বলি। মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এটা একটা বহু আলোচিত বিষয়।
এবং বিগত সরকারের আমলে এবং তার আগেও আমরা নানাভাবে এটা ব্যাহত হয়েছে, আমরা নানাভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছে। আপনি কীভাবে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আগামীতে সংবাদপত্র স্বাধীনতা বা সত্য বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এটা অব্যাহত থাকবে? এটা এখন যেমন আমরা স্বাধীনতা উপভোগ করছি, এটা যেন আগামীতে থাকে। সেক্ষেত্রে আপনার বা আপনার উপদেষ্টা মণ্ডলীর অবস্থান কী? এটা হলো আপনি একটু আগেই বলেছেন, আগেরবারও যখন আপনার সঙ্গে দেখা হয়েছে প্রথমবার, তখনও বলেছেন এই 15 বছর পরে আপনি এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পেরেছেন। এই 15 বছর আপনাকে ঢোকার সুযোগ দেয়নি কেউ। সে কথা ওই জায়গাতেও বলেছেন যমুনা যেতে পারিনি 15 বছর ধরে। এই যে যেতে পারাটা, এটা হিমালয় পর্বত অতিক্রম করা, এখন অতিক্রম হয়ে গেছে। এখন তো আর আপনার এখানে বাধা নিষেধ নেই, আপনি কখন আসবেন, কখন যাবেন, এটা আপনি কখন চাইবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। আমাদের তো এটার উপরে বাধা নেই। আপনার কার কাছে প্রথম আলো পত্রিকা যেতে পারবে, কার কাছে যেতে পারবে না, সে নির্দেশ দেওয়ার তো মালিক আমি না। কার বিজ্ঞাপন পাবো, কার বিজ্ঞাপন পাবেন, কার বিজ্ঞাপন পাবেন না, সেটা তো বলার আমার কোনো ক্ষমতা নেই। আগে ছিল, সেই ক্ষমতা আমরা নেই, এই ক্ষমতা আমরা চাই না। কেন আমরা সেই ক্ষমতা নিতে যাবো? আপনার কি বিজ্ঞাপন দেবে না দেবে, আপনি কি লিখবেন না লিখবেন, আমরা তো সেদিনও বলেছিলাম, আবারও বলছি, আপনারা মন খুলে দেখেন, সমালোচনা করেন, তাহলে আমরা জানবো কী করে কী হচ্ছে কী হচ্ছে না। আমরা তো ফেরেশতা নই যে সব কিছু ঠিকমতো হয়ে যাচ্ছে। কাজে আপনারা বললে তখন আমরা একটু সতর্ক হই যে কী হয়ে গেল, এটা তো ঠিক হলো না। তারপরে তো কতগুলি আইন কানুনের ব্যাপার আছে, বিধিমালা নীতিমালা আছে, কিছু পুরনো আইন আছে যেগুলি ক্ষতিকর, খারাপ, সেগুলো সেজন্য আমরা একটা মিডিয়া কমিশনও করার কথা বলেছি। সে মিডিয়া কমিশন এগুলো ধরে দেবে যে এই আইনগুলোকে হয় পাল্টানো দরকার, না হয় বাতিল করে দেওয়া দরকার। আমরা কোনো আইনের জন্য লড়াই করতেছি না এখানে যে এই আইনটা রেখে দিতে হবে, আমাদের তো কোনো স্বার্থ নাই। আমরা যাচ্ছি যাতে পরবর্তীতে এই অভিযোগ কোনো প্রজন্ম আমাদেরকে দিতে না পারে যে আমরা একটা বাধা সৃষ্টি করে গেছি। একটা কথা আছে, আপনার কতদিন দায়িত্বে থাকবেন, নির্বাচন কবে দেবেন? একটা কথা এসছে 1.5 বছর, 2 বছর, অনেকে বলেন 3 বছর। এমনকি কোনো সময়সীমা নির্ধারণ করার সুযোগ সময় আপনার হয়েছে? বা আমরা আলাপ করি, যেহেতু আপনারা আলাপ করছেন, আমরা নিজেদের মধ্যে আলাপ করি আমাদের কাজগুলোকে। একটা কাজ তো পরিষ্কার আমাদের কাছে, যে কাজটা হলো যে নির্বাচনের প্রস্তুতি। এই কাজটা আমাদের শুরু করে দিতে হবে। কাজে নির্বাচনের প্রস্তুতি এটা একটা স্ট্রিম চলতে থাকবে, তার সঙ্গে সংস্কারের প্রস্তুতি, দুটো একসঙ্গে যাবে। এটা কোনো আলাদা জিনিস না, এটা শেষ করে ওটা ধরবো এরকম না। নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন চলবে, কখন কোথায় কী করতে যাব, আর এটার সংস্কার হলো আমাদের কেন্দ্রবিন্দু। এই নির্বাচন ইত্যাদি হচ্ছে সংস্কারটাকে এস্টাবলিশ করার জন্য। কাজে এখন যখন দেখা যাচ্ছে নির্বাচনের প্রস্তুতি হয়ে গেছে, সংস্কারের কাজ এখন চিন্তাভাবনা হয়ে গেছে, এক্সিকিউট করা হয়নি, তখন প্রশ্ন আসবে আপনারা কি সংস্কারটা করে যাবেন নাকি নির্বাচনে চলে যাবেন? আপনাদের বিষয়, আমরা প্রস্তুতিটা চালিয়ে যাব। আপনারা দেখবেন আমরা কতদিন কোনটাতে খাটাচ্ছি, কোথাতে যাচ্ছে, এটা আপনাদের দৃষ্টিতে থাকবে। কাজে সময় বেঁধে দিলাম, এর মধ্যে দেব, এর মধ্যে যা পান দিয়ে যান, এরকম তো না বিষয়টা হলো দুটো প্রস্তুত থাকবে। যদি নির্বাচন দেন, নির্বাচনের জন্য তো আমরা প্রস্তুত আছি, কিন্তু সেটা ভুল কাজ হবে। আগে নির্বাচন করে হলেন না, একটু সংস্কারটা করে দেন। আমরা এই কথা নির্বাচনটা পেছনে রেখে এসেছি যাতে আমাদেরকে সময়টা পাওয়া যায়। আমরা সেটা করছি না। তো আমরা নির্বাচন এবং সংস্কার একই গতিতে যাব, গিয়ে এক জায়গাতে গিয়ে নির্বাচনের কাজ সমাপ্ত হয়ে যাবে। যে এখন যে কোনো তারিখ ঘোষণা করলে নির্বাচন হয়ে যাবে। বলবো যে এখন কি আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করবো নাকি আর একটু এগিয়ে যাবো, সেইভাবেই সময় নির্বাচন। সংস্কারের উপরে অনেকটা নির্ভর করে, সব পুরো জিনিসটা আপনারা কি চান সেটার উপরে নির্ভর করে সব কিছু। তারিখ ঘোষণা করে আমার কী লাভ? তারিখ যদি কেউ মনে করে ওদের একটা অভিসন্ধি আছে, বহুদিন ধরে থাকতে চায়, আপনি তাদের চেহারাগুলো দেখেন, সব বন্দির মতো আমাদের আটকে রেখেছেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা যাই। কেউ তো বলে যে আমি তো ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারবো না, যে বেতন আমাদের দেয়, আমি একটা ছেলেকে বিদেশে পাঠাই, সে তারপর পয়সার খরচ দিতে হয়, আমি কোথার থেকে দেবো? আমাদের ছেড়ে দেন, তাড়াতাড়ি শেষ করে দিই আমরা। ওই হলো আমাদের অবস্থা। তো কাজে আমরা কেউ থাকার দিকে না, আমরা হলো জিনিসটা সঠিক হোক, এটাই হলো আমাদের লক্ষ্য। কারণ ওই যে বারবার যে কথা বলছি, এই সুযোগ জীবনে আর আসবে না জাতির জীবনে। যে সুযোগ এখন আছে সেই সুযোগটা পুরোপুরি ব্যবহার করেন, আমাদেরকে উপলক্ষ করে ব্যবহার। কাজটা আপনারা করবেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। আমরা উপলক্ষ হতে রাজি আছি, আপনারা কাজটা করে দেন, যেন আমরা সবাই মিলে বলতে পারি আমাদের যখন সুযোগ এসছিল আমরা সেই সুযোগটা গ্রহণ করেছিলাম। কেউ যেন না বলে সুযোগ এসছিল, তোমরা সেই সুযোগ গ্রহণ করে নাই, তোমরা পাপী।
তো ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আলোচনা করলাম। পররাষ্ট্রনীতি নিয়ে 2-3টা কথা ছোট করে। সবার সঙ্গে বন্ধুত্ব, এইটাই আমাদের নীতি এবং এই নীতি দিয়ে আমরা চলি। তো তারপরেও এটা আমরা দেখি আমাদের বাংলাদেশের অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের অর্থনৈতিক কারণে নানা দেশের সাথে নানা ধরনের সম্পর্ক হয়। তো ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী এবং প্রায় বলতে গেলে বেষ্টিত হয়ে আছে আমরা চারদিকটা। তো অতি সম্প্রতি কিছু উত্তেজনা তৈরি হয়েছে মনে হয় দুই দেশের সম্পর্কের কথায়, আচরণ ব্যবহারের মধ্যে। এই অবস্থাটা পরিবর্তন এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্কটা যেন ভারসাম্যপূর্ণ হয়, সেজন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনি নিতে যাচ্ছেন বা নিয়েছেন? আমরা জানি যে আপনি নিজে উদ্যোগী হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন আপনার ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে। আমরা জানি যে নিউ ইয়র্কে দুই পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন, কথা বলেছেন। আর কি ভাবছেন বা কি আপনার চিন্তা? এটা তো খুব অল্প কাজ যে দেখা করা, ফোন করা। মূল কাজ হলো যে আমাদের দুই দেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হতে হবে, সুসম্পর্ক হতে হবে। এর তো পুরো ব্যত্যয় নেই, তাদেরও দরকার, আমাদেরও দরকার। এটা যে দিক থেকে আপনি বিবেচনা করেন, অর্থনীতির দিক থেকে বিবেচনা করেন, এটার সিকিউরিটির দিক থেকে বিবেচনা করেন, যে কোনো দিক থেকে এই আমাদের পানি প্রবাহ নিয়ে চিন্তা করেন, সেই দিক থেকেও আমাদের দরকার। কোনো দিক থেকে আমরা একে অপরকে ছাড়া চলাও আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো কাজেই এটা স্বাভাবিক যে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হতে হবে, সুসম্পর্ক হতে হবে। ব্যবসা, বাণিজ্য, সবকিছু, চিকিৎসা, সবকিছু। কারো মনে এরকম ধারণা না হয় তারা কেউ কারো উপরে কিছু চাপিয়ে দিচ্ছে, এই ধরনের যেন সৃষ্টি না হয়। এটা সবরেন দুটো দেশের সঙ্গে যে সম্পর্ক, সুসম্পর্ক হয়, সেই সম্পর্ক হবে। এটা আমরা চেষ্টা করে যাবো, সবসময় চেষ্টা করব। এখন হয়তো সম্প্রতি ভারত কিছু মনক্ষুণ্ণ হয়েছে, যে সমস্ত ঘটনা বাংলাদেশে ঘটেছে, তারা হয়তো পছন্দ করে না, এই পরিবর্তনগুলো পছন্দ করে না তারা, হয়তো হইতে পারে। সেটা তাদের পরিষ্কার হয়ে যাবে। এখন সারা পৃথিবী যখন আমাদেরকে গ্রহণ করছে, সে একা গ্রহণ না করে কোথায় যাবে? সে যেহেতু তাকে সুসম্পর্ক আসতে হবে, এটা এই নয় যে আমরা বাধ্য করছি বলে, তার নিজের কারণেই তাকে, তার নিজের প্রয়োজনে হতে, আমাদের প্রয়োজনে যেমন তাদের দরকার, তাদের প্রয়োজনে আমাদের দরকার। কাজে এটা আমাদের এই সাময়িক বিষয়গুলোকে ভুলে যেতে হবে। কে কার সম্বন্ধে কী কটু মন্তব্য করলো এগুলো বলে লাভ নেই, এগুলো কথার ফুলঝুরি। এটা মূল জিনিসের বিষয় না। মূল জিনিসটা হলো আমাদের সুসম্পর্ক করতে হবে এবং সেটার জন্য যা কিছু দরকার আমাদেরকে সেটা নিয়ে অগ্রসর হতে হবে। আমি বারে বারে সার্কের কথা বলে আসছি, এবারও চেষ্টা করেছিলাম সার্ক দেশের সবার সঙ্গে বসা এবং উৎসাহ সহকারে সার্কের রাষ্ট্র সরকার প্রধানরা আমার সঙ্গে বৈঠক করেছে। শুধু ভারতের সঙ্গে আমাদের বৈঠকটা হলো না, না হলে সব দেশের সঙ্গে আমাদের বৈঠক। শ্রীলঙ্কা আসতে পারেনি, মাত্র সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, কাজে সেই ইউনেই আসেনি, আসলে তার সঙ্গে বৈঠক হয়ে যেত। কাজে আমরা চেষ্টা করছি অন্তত আনুষ্ঠানিকতার খাতিরে হলে আমরা এই সার্কের দেশগুলো দাঁড়িয়ে একটা ছবি তুললাম যে আমরা এই সার্কের সঙ্গে আমরা একত্রে আছি, এই কথা প্রকাশ করা। তার মানে আপনার পররাষ্ট্রনীতিতে বর্তমানে একটা প্রাধান্য পাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে ভারসাম্যপূর্ণ করা, মজবুত করা, একই সঙ্গে সার্ককে জোরদার করা। সার্কটা কিন্তু আপনি বেশ সামনে নিয়ে এসেছেন, যেটা প্রায় 1 দশক যাবৎ এটা কোনো কার্যকারিতা নাই। একদম সার্কের জন্ম থেকে আমি এটার পেছনে আছি, মনে করেছি এটাই আমাদের ভবিষ্যৎ। ইউরোপিয়ান ইউনিয়ন যদি এত ঐতিহাসিক বিভেদ, দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা যদি এত ঘনিষ্ঠভাবে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে এবং চলতে পারে, আমাদের কি আছে? আমাদের তো এরকম কোনো ইতিহাস নাই যে একটা দ্বন্দ্বের ইতিহাস, কিছুই নেই। আমরা কেন পারবো না? এবং একত্র হলে আমাদের কত সুযোগ সুবিধা বেড়ে যেত, আমাদের যে পরস্পরের প্রতি কত রকমের আস্থার স্থাপন হতো। তো সে সার্কে আমাদের ঘুরে ফিরে আসতে হবে, সেটা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। তাদেরকে সবসময় বলেছে, প্রত্যেক প্রধানমন্ত্রীর সঙ্গে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে প্রত্যেকে বলে যে আমরা সার্ক চাই, সার্কের সঙ্গে আমরা। কিন্তু ওখানে তো প্রধান সমস্যা ভারত পাকিস্তানের সম্পর্ক, সেটাই। এটা নিয়ে ওটা সমাধান করা যায়। সমস্যা হলে যে ওটা রাখতে হবে এমন তো কোনো কথা নেই, এটার সমাধান আছে। তো আমি যদি সার্ক রাখবো এবং এই সমস্যা জিয়ে রাখবো, এটা তো হবে না। ওই সমস্যা মিটিয়ে দিয়ে, ওটা সমস্যার যে একেবারে শেষ সমাধান হতে হবে তা না, একটা মোটামুটি সমাধান, সার্ক চলার মতো সমাধান করতে পারি। তোমাদের সমস্যা থেকে যাবে ব্যবসা, বাণিজ্য, অন্যান্য ক্ষেত্রে, যোগাযোগ, সমস্ত ক্ষেত্রে তুমি এটা স্থগিত রাখতে চাও, সেই পাকিস্তানের ক্ষেত্রে তুমি সেটা স্থগিত রাখো। আসলে সার্কের উদ্দেশ্য তো সেটাই ছিল যে বিষয় বিরোধ সেটা বাদ, অন্য যে বিষয়গুলো আছে সেগুলো একমত চলতে আরম্ভ করে। কাজে এটা আমার একটা বড় নীতি থাকবে, চেষ্টা করব আমি। আরেকটা হলো যে আসিয়ানের সদস্যপদ যেন আমরা পাই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আনোয়ার ইব্রাহিম, তার হাই কমিশনারের মাধ্যমে ইতিমধ্যে আমি প্রস্তাবটা রেখেছি যে আমাদেরকে স্পন্সর করো, যে আপনার আসিয়ানের সদস্য হতে চাই। তাহলে আসিয়ান একদিকে আর সার্ক একদিকে, মাঝখানে বাংলাদেশ দুই রাষ্ট্রগোষ্ঠীর সঙ্গে একত্রে থাকলাম, তাহলে আমরা একটা বৃহত্তর রাষ্ট্র। আগেও আমাদের দেশে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে আমরা বাংলাদেশ এই দুটার মাঝে ব্রিজ হিসেবে কাজ করি। কিন্তু আসিয়ানে যোগ দেওয়ার বিষয়টার সাথে কি অর্থনৈতিক ব্যবসায়িক এদিকটাই মূলত না অন্য কোনো দিক আছে? এটাই হলো মূল জিনিস। এটা বিরাট বাজার, বিরাট বাজার। এই বাজারের সঙ্গে আমরা সংযুক্ত হলাম। ইন্দোনেশিয়া বলে যে একটা দেশ আসে, বাংলাদেশের মানুষ তো খবর রাখে, বিশাল এক দেশ, কিন্তু আসিয়ানের অন্তর্ভুক্ত হলে আমরা তার সঙ্গে আবার একত্র হতে পারলাম। এখন আমরা তাকে অবহেলা করে ফেলে রেখেছি, অথচ আমাদের দরকার ছিল তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং তাদের যে সুযোগ সুবিধা সেগুলো আমাদের গ্রহণ করা, আমাদের যে সুযোগ সুবিধা সেইটাকে গ্রহণ করা, আমাদের জগৎটাকে বৃহত্তর পরিমণ্ডলে নিয়ে আসা, সেগুলো করা। আমরা মুখ বুঝে বসে রইলাম, আচ্ছা কী হয়েছে, ওদের সঙ্গে আমাদের কী করতে হবে, আমরা গুরুত্বই দিচ্ছি না। তা আমি বারবার বলছি যে এটা গুরুত্ব দেওয়া খুবই দরকার। এবং যদি আসিয়ান হয়তো ভালো, আসিয়ানের চেষ্টা করে রাখবো, আসিয়ান না হলেও আমাদের সম্পর্ক ভালো করতে হবে তাদের সঙ্গে, প্রত্যেকটা দেশের সঙ্গে। আপনার একটা বিখ্যাত বক্তৃতার কথা আমার মনে আছে, 15 বছর আগে দিয়েছিলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতি উন্নতি নির্ভর করে টু গ্রো উইথ ইন্ডিয়া এন্ড চায়না। আমি বলছি গ্রোয়িং আপ উইথ টু জায়েন্টস, আমার হেডিংটা ছিল এটা, গ্রোয়িং আপ উইথ টু জায়েন্ট। এই বিশাল দুই রাষ্ট্রের মাঝখানে আমরা একটা রাষ্ট্র। এখন ভারতের পরে চীনের সাথে সম্পর্কটাকে ওই যে বললাম, আমার তো নীতি হলো এটা, যেটা বহু বছর আগে বলেছিলাম, আমাদের এটা আমি বলছি এটা আমাদের অ্যাডভান্টেজ। আমরা যে এই বিশাল দুইটা অর্থনীতির মাঝখানে এসেছি, এটা আমাদের দুর্বলতা না, এটা আমাদের সফলতা। দুটার থেকে আমরা শিখবো, দুটাই আমাদের বাজার হবে, দুটাই আমাদের কাছে আসবে। কাজে এই দুটোর সঙ্গে আমাদের সম্পর্ক রেখে আমাদেরকে চলতে হবে, এটা আমাদের সুযোগ। ইতিমধ্যে তো চীনের সাথে আমাদের একটা বড় অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, আর কি আশা করেন তাদের কাছ থেকে? চীন তো ক্রমাগতভাবে বাড়ছে, ক্রমাগতভাবে তার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। কাজে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের বহু সুযোগ আছে। যেসব জিনিস তার আর দরকার নেই সেগুলো আমরা নিয়ে নিতে পারি, আমাদের দেশে আসতে পারে। একটু আগে বলছিলাম যে রিনিউয়েবল এনার্জি একটা জিনিস, চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আপনি অনুরোধ করেছেন, সেটা তাকে অনুরোধ করেছি যে সেও সম্মতি দিয়েছে। যে সমস্ত জিনিস তার আর লাগছে না, তার বাজার সংকুচিত হয়ে গেছে, আমেরিকানরা তার জিনিস কিনবে না, স্যাংশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা ওদের বললাম যে তোমাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে রিলোকেট করো, এখানে দাও, আমরা উৎপাদন করে সারা দুনিয়াতে বিক্রি করি। সোলার এনার্জির সুযোগ তো ক্রমাগত বাড়বে, কমবে না কিছু। কাজে আমরা সেটি সুযোগটা গ্রহণ করি। আমরা এইবারে যে জাতিসংঘে গেলাম, সবার কাছে বলছি যে আমরা রিনিউয়েবল এনার্জিতে নাম্বার 1 হতে চাই। আমাদের কে কত রিনিউয়েবল এনার্জি দেবে, কোন কোন সূত্রে দেবে। হাইড্রো, নেপালের সঙ্গে আলাপ হলো যে নেপাল প্রধানমন্ত্রী বলে আপনার যত হাইড্রো দরকার আমরা দেবো, আপনার যত বিদ্যুৎ দরকার আমরা দেবো, কোনো অসুবিধা নেই, টাকারও অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। শুধু সুযোগটা হলো যে ভারতের মাঝখান দিয়ে ট্রান্সমিশন লাইনটা, তো সেটা আমরা ভারতের সঙ্গে আলাপ করে করবো। সেখানে তারও অর্থ উপার্জন হবে, তার মাঝখান দিয়ে আমরা যদি আনতে চাই হয়তো। আপনার এই যে ধারণা বা চিন্তা, এই চীনের সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক, এখানে তো মাঝে মাঝে দ্বন্দ্ব দেখা দেয়। দ্বন্দ্ব হয়েছে বলে তো মনে হয় না, অন্তত হাইড্রো ইলেকট্রিসিটি আনার ব্যাপারে কোনো দ্বন্দ্ব হবে চীনের সঙ্গে বা ভারতের কারোর সঙ্গে দ্বন্দ্ব হবার তো কিছু নেই। এটা তো কারো বিপক্ষে যাচ্ছে না। বাংলাদেশের তো একটা স্ট্র্যাটেজিক লোকেশন আছে, ভূ রাজনৈতিক কারণে একটা গুরুত্ব তো আছে, সেখানে তো একে অপরে তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে এই জায়গায় তার প্রভাবটা বলয়টা রাখতে চায়। চিন্তাগুলো পরিষ্কার করতে হবে, এখন নতুনভাবে চিন্তা করতে হবে, সেখানেও সংস্কার দরকার। আগের মতো করে একই ভঙ্গিতে চিন্তা করলে তো হবে না। আমরা ভারত থেকে বিদ্যুৎ আনতেছি না, তবু নেপাল থেকে আনতে অসুবিধা, এবং সেটা হাইড্রো, যেটার জন্য আমার পৃথিবী সর্বনাশ হয়ে যাবে। আমি যে কথা বারে বারে বলে যাচ্ছি, আমাদেরকে 3-0 পৃথিবী গড়তে হবে। এটাই হলো আমার প্রতিদিনের বক্তব্য, যে 3-0 পৃথিবী হলো একমাত্র সমাধান, এর আগে কোনো সমাধান নেই। এই যে 0 নেট কার্বন এমিশন, 0 ওয়েলথ কনসেন্ট্রেশন, 0 আনএমপ্লয়মেন্ট, এই তিনটাকে আমাদের করতে হবে। এই তিনটাকে সামনে রেখে আমরা যত চিন্তাভাবনা করি, সব চিন্তাভাবনাকে আনতে হবে। আমরা শুধু উন্নয়নের পেছনে দৌড়লাম, উন্নয়ন দিয়ে তো হবে না। আমাদেরকে সামাজিকভাবে এটাকে গ্রহণযোগ্য করে ফেলতে হবে, যে এটা উন্নয়নের মহাসড়ক না, আমরা বরং বলবো যে এটা সামাজিক সমঝোতার একটা মহাসড়কের মধ্যে আমরা যাব। এই সামাজিক সমঝোতা না হওয়া পর্যন্ত
কোনোদিন সামাজিক বিশেষ সমঝোতা করে আপনি এবং যেটা আবহাওয়ার বললেন, সমঝোতা। আবহাওয়া, এই জলবায়ু পরিবর্তন, আবহাওয়া না হলে তো পটভূমিতে সব চলে যাবে, সব চলে যাবে, কিছুই থাকবে না। কাজে আবহাওয়াকে একদম, সেজন্য নেট কার্বন এমিশন একদম নম্বর 1-এ। এটা না হলে আমরা পৃথিবীই নাই, আমাদের প্রশ্ন থাকবে না। কাজে ওটা হতে হবে। তারপরে হলো যে সামাজিক সমঝোতা, নেট জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, সম্পদের সমব্যবহার, এটা ন্যায্যভাবে, যেটা আমরা সারা দুনিয়াতে বিগত বেশ কিছুদিন প্রচার করে আসছি। আমরা শেষ করে আসছি যে এদিকে আপনার সাথে জো বাইডেনের ভালো বৈঠক হয়েছে এবং এটা উনি একটা প্রথার বাইরে গিয়ে আপনার সাথে বৈঠক করেছেন, তারপর ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন এবং তাদের যা আমরা দেখলাম শুনলাম যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। তো কি বার্তা পেলেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ খুশি থেকে? যে আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হিসেবে এসেছি। তারা নতুন যে বাংলাদেশ হবে সে ব্যাপারে তারা আনন্দিত, যে একটা দুর্নীতিমুক্ত একটা দেশ হবে, এটা সামাজিক দিক থেকে এটা উন্নত একটা দেশ হবে ইত্যাদি। আমরা যা বলে এসছি যে পরিবর্তন হবে, সংস্কার হবে, এগুলো, এই মেসেজগুলো তারা গ্রহণ করেছে, তারা পেছনে আছে। বলেছে এখন আমাদের যা যা আমরা তোমাদের সাহায্য করতে পারি, উইল বি ভেরি হ্যাপি টু ডু দ্যাট। কাজে এটা একটা আশ্বাস পাওয়া গেছে যে, এবং তারা দেখলাম যে এই ব্যাপারে আগ্রহী, কোনো এমন না যে মুখে কথা বলেছে পরে আসলে দেওয়ার বেলায় কিছু পাইনি, ওরকম না। তারা বলছে যে এটা আমরা দুটো জিনিসকে এমফাসাইজ করেছি, শুধু আমেরিকার ক্ষেত্রে না, যাদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ক্যানাডা, যাদের সঙ্গে আমাদের ডোনারদের সঙ্গে কথা হয়েছে, এই কথাগুলো বলেছে যে আমাদের এই আগে যেভাবে লেনদেন হতো বাংলাদেশের সঙ্গে, সেটার চেয়ে চিন্তা থেকে বেরিয়ে যেতে হবে। এখন আমরা বড় আকারে যেতে চাই, বড় চিন্তার মধ্যে যেতে চাই। কাজে আমাদের যে আদান প্রদান সেই প্ল্যাটফর্মের উপরে হবে। 1 নম্বর, চিন্তাটা ভিন্ন করতে হবে। অতীতের চিন্তা অতীতের ক্রমধারায় আসলে হবে না, স্রোতটা আরও বড় করতে হবে। 1। 2 নম্বর হলো দ্রুত করতে হবে। কারণ আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট আছি, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাতে যদি আমরা কাজ দেখাতে না পারি তাহলে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে। কাজেই তুমি যদি দিতে দিতে এমন সময় লাগালে অন্তর্বর্তী সরকার চলে গেল, আর সরকার এসে কয়েক বছর কাটিয়ে গেল, তারপর এটা দেওয়া শুরু হল, তখন এটা হয়তো কাজে লাগবে না, এটা অতীত হয়ে গেছে। তো কাজে এইখানে মানুষের উৎসাহ থাকতে থাকতে টাকাটা দাও, যাতে করে আমরা কাজগুলো করতে পারি। আর বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, কাজে এটাকে সবল করতে হলে তোমাদের সাহায্য দরকার। এটা সবল, কারণ এই যে অর্থনীতি পেয়েছে এটা ভাঙাচোরা অর্থনীতি, এটা লুটপাট করা অর্থনীতি। এই লুটপাট করা অর্থনীতিকে আবার সোজা করতে হলে আমাদের সাহায্য দরকার। সেই জিনিসগুলো আমরা বারে বারে বলেছি। বৈঠকের পরপর তো নতুন নতুন আশ্বাসও পাওয়া গেল বিশ্ব ব্যাংক বা সবার কাছে, একটা করে IMF, জাতিসংঘ সহ সবকিছু, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা এই সব কিছু আপনাকে নতুন করে আশাবাদী করেছে। আর নিশ্চয়ই এটা যেরকম উৎসাহ দেখেছি জাতিসংঘে, শুধু তারা বড় রাষ্ট্রগুলো না, ছোট রাষ্ট্রগুলোর উৎসাহ, আমাদের সার্কভুক্ত দেশগুলো প্রত্যেকেরই উৎসাহ, প্রত্যেকে বলছে আমরা আছি, কী করতে হবে আমাদের বলেন। নেপাল তো বলেই দিল, প্রধানমন্ত্রী বলে যে তোমার কত বিদ্যুৎ লাগবে আমাদের শুধু বলো, আমরা রাজি আছি, তোমরা শুধু ব্যবস্থা করো ট্রান্সমিশন লাইন, দ্যাটস অল। কাজে এটা তো একটা মস্ত বড় জিনিস আমরা করতে পারি, এবং সেটার ইনভেস্টমেন্টের কোনো অসুবিধা নেই। হাইড্রো ইলেকট্রিসিটির জন্য ইনভেস্ট করার জন্য পৃথিবীর সবাই দাঁড়ায়, যেহেতু এটা ওই জলবায়ুর জন্য মস্ত বড় একটা বিষয়, যে আমরা ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসবো, কয়লার থেকে বের হয়ে আসবো, তেল থেকে বেরিয়ে আসবো, এটা মস্ত বড় জিনিস। কাজেই এটা যদি আমরা করতে পারি, সেটার সমর্থন, এবং আন্তর্জাতিকভাবে যে সমস্ত দেশ আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তারা সবাই করছে। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো, ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো, সবাই হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী বলে যে তোমরা তো এখন বাংলাদেশের মানুষ যথেষ্ট আসো, তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা লিগ্যাল ওয়েতে কীভাবে আনতে পারি সেজন্য আমরা চেষ্টা করি। মানে বাধা দেবো না, বাধা দিচ্ছে না, কিন্তু লিগ্যাল ওয়েটা। আজকেও তার অ্যাম্বাসেডার এসেছিলেন, ইটালিয়ান অ্যাম্বাসেডার, তার সঙ্গে আলাপ করলাম, এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আমরা কীভাবে নিয়ে আসতে পারি। যেরকম ইললিগালি না গিয়ে ইললিগালি গিয়ে হেনস্থা হয়, বহু রকমের মানুষ মারা যাচ্ছে, তারপর বহু মধ্যস্বত্বভোগী টাকা পয়সা নিয়ে সর্বশান্ত করে দিচ্ছে। আমাদের দরকার কি পরিষ্কার জিনিস, তুমি কাগজ দেবে সুন্দর মতো, সে যাবে, তারা তুমি ট্রেনিং দেবা, যা যা করতে চাও লিগালি গেলে যা যা হয় সব পরিষ্কার করে যাচ্ছে, যখন সেটাকে স্বীকার করে অগ্রসর হয়। তারা বলে যে হ্যাঁ আমরা সেভাবে করবো, বলে আমরা অলরেডি আমাদের প্রধানমন্ত্রী অফিস থেকে আমরা নির্দেশ পেয়েছি, ওই যে কথা হয়েছে, কথা এখানে এসে গেছে অলরেডি। আপনি সবসময় জাতীয় ঐক্য, জাতীয় সমঝোতার কথা বলেন,
এবং এটাও ঠিক যে আমাদের দেশের যে রাষ্ট্রীয় মূলনীতি বা পরিচালনা দেশ যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে না পারি, এসব তো করা খুব কঠিন হয়ে যাবে। আর আমরা তো অন্যদিকে চারপাশে বিভক্তি দেখি, ভাগাভাগি দেখি, দলাদলি দেখি। এটা থেকে বের হবেন কীভাবে? আমরা বের হবো কীভাবে? সেখানে আমাদের সম্মিলিত প্রয়াসটা কী হওয়া উচিত? আমাদের মুশকিল হল যে যদি শুধু গত 15 বছরে ধরি, আমরা তো শুধু দলাদলিই শিখছি, বিভক্তিই শিখছি, দূরত্বই শিখছি। কে কাকে মারবে, কে কাটবে, কাটতে কি কেড়ে নেবে, কাকে কত দূরে সরাবে। কাজে সেই সংস্কৃতি থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে যে আমরা কেউ মারার জন্য, কাটার জন্য, তোমার মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমরা করি না। তোমার সবার মত প্রকাশের শুরুতে যে মিডিয়া সম্বন্ধে যে কথাটা বল, মানুষের সম্বন্ধে একই কথা। আপনি মিডিয়ার স্বার্থ রক্ষা করতে বলছেন, অধিকার রক্ষা, মানুষের একই কথা। সে যেন বলতে পারে কথা, বলার অধিকার কে কেড়ে নেবে তার থেকে? আমার মত ভিন্ন হতে পারে, কিন্তু ওই যে বললাম আমরা এক পরিবার, আমাদের মতের পরিবর্তন হতে, মতের বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। এই কথাটা যদি আমরা মনে রাখি, শত্রু নই। আমরা যে কোনো একটা উপলক্ষ করে শত্রু বানিয়ে ফেলি, যে কোনো একটা উপলক্ষ পেলে। এই শত্রু বানানোর প্রক্রিয়াকে আমাদের আগের সরকার ভালো করে বুঝিয়ে দিয়েছে কীভাবে শত্রু বানাতে হয়। আপনাকে শত্রু বানিয়েছে, আমাকে শত্রু বানিয়েছে, এখানে কতজনকে শত্রু বানিয়েছে আপনি দেখেন। খালি শত্রু, এবং শত্রু যে কঠিন শত্রু, এমন যে দেশের শত্রু, সে শুধু আমার শত্রু না, সে দেশেরই শত্রু। ওই ভঙ্গিতে নিয়ে গেছে। কাজে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে, আজকে সংস্কারের জন্য এত গলা ফাটাচ্ছি কেন আমরা? সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যে কথাটা বললেন, স্বপ্নের কথাটা, একটা জাতীয় ঐক্য, একটা রিকনসিলিয়েশন, সমঝোতা, এই ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা, বাস্তবতা কি আছে? বলেন, আপনার পত্রিকা বলেন, শুরু করেন, কথা বলেন। যদি এটা কাজে লাগে, একত্র করা, সবাই একমত হওয়া। একমত হতে হবে না, একত্র হতে হবে। মত যার যার মত, বাপের ছেলের মতে, বাপের মেয়ের মতে একমত হয় না, দেশের একমত কেমনে হবে? মত থাকবে, কিন্তু আমরা এক পরিবার। এই আলোচনাটা যে আপনার কমিশনগুলি যে করলেন, সেই কমিশনগুলির মধ্যে দিয়েও তো আলোচনা হতে পারে, আসতে পারে। আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, কথা বলতে পারি, আলোচনা নিয়ে আসতে পারি। কারণ শেষ বিচারে তো আমরা সংস্কার করি, নির্বাচন করি, সরকার করি, ভবিষ্যতে যে যদি আমরা সমঝোতা একটা না হয় জাতীয়, তাহলে তো অগ্রসর করে নেওয়া কঠিন। তো সেখানে আমি মনে করি যে আপনার একটা বড় ভূমিকা নেওয়ার জায়গা আছে। আপনার উপদেষ্টা মণ্ডলী হিসাবে, সরকার হিসাবে, আপনার ব্যক্তি হিসাবে বারবার ওইটাই মনে হয় যে আমাদের জাতির ঐক্য সমঝোতাটা খুবই জরুরি হয়ে পড়ছে বর্তমানে, আমরা যদি সত্যিকার অর্থে আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ঐক্যের জন্য কিন্তু একটা বিষয় লাগে, যেটাকে নিয়ে ঐক্যটা সৃষ্টি হয়, ওর সকালে এটাতে মানে সেজন্য আসে। যেমন আমরা এই যে কথাটা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বলছি, সেটার ঐক্যটা আসলো সংস্কার থেকে। আমরা সংস্কার বিষয়ে যদি একমত হই, সেটা কিন্তু একটা মস্ত বড় ঐক্য। যে যত মতেই আছেন, আমরা সংস্কার একমত। সংস্কার মানে পরিবর্তন। আমরা অতীতে ফিরে যেতে চাই না। এটার চেয়ে বড় ঐক্য আর হতে পারে না। আমরা যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, দেখুন বাকি কাজ সহজ হয়ে যাবে, সবাই একত্র হয়ে যাবে। এই সংস্কারের জায়গায় আমরা সংস্কার ঠুনকার সংস্কার না, লোক দেখানো সংস্কার না, একদম ফান্ডামেন্টাল মৌলিক সংস্কার, যে এটা এমনভাবে করব আর কেউ পাল্টাতে পারবে না। আর এই ঐক্যটা তো আমরা দেখলাম গত জুলাই আগস্টে দেখেছেন কি সুন্দর জমেছিল, পাথরের মতো বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে এটা চুরমার হয়ে গেছে বলে যে আমরা এক। তার অর্থ হলো যেটা অসম্ভব নয় এরকম একটা জাতীয় সমঝোতা তৈরি করা। 2 মাস আগের ঘটনা তো, ঐক্য হলো তো, সারা দেশ এক হয়ে গেল, কোনো বিবাদ ছিল না। যে যত কথায় বলে, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় পার্টি বলেন, বাম বলেন, ডান বলেন, মাঝ বলেন, সব একমত একটা ব্যাপারে একমত যে আমরা এটা চাই না, পুরানো অতীত শেষ। শিশু, কিশোর, তরুণ, শ্রমিক, সাধারণ মানুষ, এই শক্তিটা যেন ভুলে না যায়। আমরা নানা কথার মধ্যেগুলো ভুলে যাই, এই 2 মাসের মধ্যে ভুলে যেতে আরম্ভ করেছে। এটা যেন না হয়, এই পিরিয়ডটা যেন আমরা রক্ষা করতে পারি। এই পিরিয়ডে এই ঐক্যটাকে একেবারে এমনভাবে করবো, স্থায়ী করে ফেলবো, যাতে করে ওই সংস্কারগুলোর মাধ্যমে এটাকে একটা কাঠামো রূপ দিতে পারি আমরা। এই রূপ দিতে না পারলে এটা ফসকে যাবে, এটা আর থাকবে না। তাইলে আবার পুরনো কথা বলা শুরু করে দেবো, একই ভঙ্গি, একই ভাষা, কিন্তু একই জিনিস। আপনি তো এর মধ্যে থাকতে চান না, এর মধ্যে যেতে চান না। না, আমরা তো যতটুকু সময় আছে না, আপনি তো ওই ভঙ্গুর জিনিসের মধ্যে তো যেতে চান না। খামোখার সময় নষ্ট করে লাভ কি? এটা তো লোক দেখানো জিনিস হলো, লোক দেখানো জিনিসের মধ্যে থেকে লাভটা কি?
যেটা ফান্ডামেন্টাল, যেটাতে কাজ হবে। আচ্ছা, আমরা শেষ করি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অল্প কয়েক কথা বলেন। আপনার কথাটা আমরা বলবো যে দেশের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, আমাদের পাঠকদের উদ্দেশ্যে, আমাদের সমর্থকদের উদ্দেশ্যে, আমাদের দেশের ভেতরের পাঠক, দেশের বাইরের পাঠক, সারা বিশ্বে বাঙালিদের সামনে আপনি কি একটা বাণী দিতে চান? আমার একটাই কথা, সংস্কার, সংস্কার, সংস্কার। সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন। এই সুযোগ আর আসবে না। এই প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান মুহূর্ত। কাজে এইটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে যাবেন না। সংস্কারে কী কী বিষয় কী হবে সেটার মধ্যে বিতরণটা করেন, কিন্তু সংস্কার এটা করে যেতে হবে। এটা যদি 2 দিন পরে বলেন যে না সংস্কার বাদ দেন, আমরা নির্বাচন করে চলে যাই, ওইটার যেন না হয়। সংস্কার না করে যেন নির্বাচন না হয়, এটা আপনাদের কাছে, সবার কাছে আবেদন। এই সুযোগ হারাবেন না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিলাম, কষ্টও দিলাম। আপনাকেও ধন্যবাদ। আপনি 15 বছর পরে আসলেন, এটা তো আলাদা ফেস্টিভ্যাল, এটা উৎসব করতে হবে আমাদের।